আসসালামু আলাইকুম। শুরু করতে চাচ্ছি অফিডিয়ান সারপ্রাইজ পর্ব। লিখেছেন আমিনা। এক হাতে টুকরো টুকরো করা হরেক রকমের ফলের বিশাল একটা বাটি নিয়ে অন্য হাত দিয়ে নিজের ডাউ সাইডের পেটটাকে সাপোর্ট দিয়ে কচ্ছপের গতিতে পেঙ্গুইন স্টাইলে ওদের ছোট্ট কুঁড়ে ঘরটির সামনে থাকা আরাম কেদারটার দিকে আগাচ্ছে রুমাইশা। অদূরে অতন্দ্র প্রহরীর ন্যায় মাথাটা উঁচু করে চারিদিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নজর রাখছে লিন্ডা। রুমাইশার সন্তান সম্ভাবা, সেটা যেদিন থেকে লিন্ডা টের পেয়েছে সেদিন থেকে রুমাইশার প্রতি সে এক্সট্রা কেয়ার রাখতে শুরু করেছে। আগে সে রুমাইশার ধারের কাছেও ঘেঁষতে চাইতো না, কিন্তু আজকাল সে একেবারে স্ট্রিক্ট অভিভাবক। কোনোভাবে একটা মাঝিকেও সে রুমাইশার আশেপাশে আসতে দিবে না। সাফান লিন্ডার গোসল দেওয়ার জন্য ওদের কুঁড়ে ঘরের বাইরে থাকা গ্যাস স্টোভ হাতে পানি গরম দিচ্ছে। খচ্চটার গায়ে শ্যাওলা জমে গেছে। কিছুদিন পর পর ওর এই বিশাল দেহটাকে সাফওয়ানের ঘষে মেজে পরিষ্কার করতে হয়, নইলে ওর গায়ে ব্যাঙের ছাতা গজাতে শুরু করে। সারাদিন পড়ে পড়ে ঘুমালে যা হয় আর কি। সাফওয়ান চুলায় পানি বসিয়ে রুমাইশার পেছন থেকে রুমাইশার এই অতি অদ্ভুত হাঁটাহাঁটি দেখছে আর ঠোঁট টিপে হাসছে। রুমাইশা আরাম কেদারটার কাছে গিয়ে কিছুক্ষণ কসরত করে সেখানে বসে নিজের শরীরটা এলিয়ে দিল চেয়ারের গায়ে। তারপর একটা একটা করে ফলের টুকরা টপাটপ মুখের ভেতর পুড়তে শুরু করলো। তখনই ওর নজর গেল সাফওয়ানের দিকে। সাফওয়ান পানি গরম দিয়ে স্টোভের এক পাশে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে ওদিকে দুষ্টু চোখে তাকিয়ে মিটিমিটি হাসছে। সাফওয়ানের এমন দৃষ্টি দেখে রুমাইশা ওর মুখের ভেতর থাকা ফলগুলো একটু দ্রুতই গিলে ফেলে চোখ পাকিয়ে জিজ্ঞেস করলো, হাসছো কেন তুমি? আমি কি এখানে সার্কাস করছি? কি আর বলি বলো, আমার একটা বউ ছিল, কিন্তু হঠাৎ করে তাকে আর পাচ্ছি না। তার জায়গায় একটা গোলগাল কুমড়ো পটাশ আমার চারপাশে ঘুরে ফিরে বেড়াচ্ছে, আবার আমাকে মজাও দেখাচ্ছে দেখি। আগের মতো করেই দুষ্টু এসে বলল সাফওয়ান। প্রি ম্যাটার্নাল ইফেক্টে রুমাইশা এখন ঘন ঘন রেগে যায় শুধু। সাফওয়ানের পাশে নিঃশব্দে নিঃশ্বাস ফেললেও এমনভাবে তাকায় যেন মনে হয় সাফওয়ান গুরুতর কোন অপরাধ করে ফেলেছে। আর সাফওয়ানও সারাক্ষণ তাগে বাগে থাকে কখন রুমাইশাকে একটু খোঁচানো যায়। সাফওয়ানের এমন কথা শুনে রুমাইশা মুখ বেঁকিয়ে আরও একটা ফলের টুকরো কাঁটা চামচে গেঁথে নিয়ে মুখে পুরে দিয়ে বলে উঠল, আমি কুমড়ো পটাশ হলেও তোমার বউ, জিদি হাদিদ হলেও তোমার বউ, বদলাচ্ছি না, সুতরাং নিজে কাজে মন দাও। কথাটা শেষ করে রুমাইশা এবার ওর হাতে থাকা কাঁটা চামচটা এক প্রকার ছুঁড়ে দিল পাশে, তারপর অনেকগুলো টুকরো একসাথে নিয়ে মুখে পুরে চিবোতে শুরু করলো। কাঁটা চামচে একটা একটা টুকরো ওর হচ্ছে না। প্রেগনেন্সির কারণে শরীরটা বেশ বেড়েছে ওর। চোয়ালের হাড়ের মাংসগুলো আবারও ফিরে পেয়েছে, যদিও আগের চেয়ে একটু বেশিই। এক্কেবারে গোলগাল গোলুমোলু একটা কার্টুনের মতো চেহারা নিয়ে সারাদিন ইয়া বড় পেটটাকে দু হাতের সাপোর্ট দিয়ে পেঙ্গুনের স্টাইলে হাঁটাহাঁটি করে বেড়ায় ও সর্বদা। আর সাফওয়ান একটা মুহূর্ত ওকে খোঁচানো থেকে ছাড়ে না। রুমাইশা কাঁটা চামচ ছুঁড়ে দেওয়া দেখে শব্দ করে হেসে ফেলল সাফওয়ান। এরপর বলে উঠল, আজকাল যেভাবে খাওয়া শুরু করেছো তাতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার পেটে ঢুকে যেতে বেশি দিন সময় লাগবে বলে মনে হয় না। রুমাইশা ফলের টুকরো মুখে ভরা অবস্থাতেই সাফওয়ানের দিকে কটমট চোখে তাকিয়ে আধো আধো কণ্ঠে বলে উঠল, বেশি কথা বলো না বুঝছো, নইলে কিন্তু এবার ওই কাঁটা চামচ গেঁথে তোমাকে খেয়ে ফেলবো। তারপর ফলগুলো চিবিয়ে গিলে নিয়ে আবার নতুন করে এনার্জি নিয়ে তেজি গলায় বলে উঠল, আমার এই খাওয়ার অভ্যাস কে করিয়েছে? তুমি। রোজ 3-4 বাটি করে ফল কেটে কে দেয়? তুমি। রোজ 3 বেলা এক গাদা ভাত কে খাওয়ায়? তুমি। রোজ 3-4 লিটার করে পানি চাপিয়ে চাপিয়ে আমাকে খাওয়াও। তুমি। তুমি। সব কিছুর জন্য তুমি দায়ী। ইউ আর কালপ্রিট। আবার আমাকে বলে নাকি আমি কুমড়ো পটাশ? তুই কুমড়ো পটাশ শালা, তোর নানা কুমড়ো পটাশ। রুমাইশার তেজ দেখে সাফওয়ান হো হো করে হেসে উঠল। রেগে যাওয়ার পর এই ফোলা গালের মেয়েটিকে দেখতে যে কত আদরে লাগে তা যদি আর জানতো ও। হাসি থামিয়ে সাফওয়ান রুমাইশার কাছে এসে নিজে দু হাতের ভেতর রিমোর ফোলা গাল দুটো নিয়ে সামান্য চাপ দিয়ে একটু নাড়িয়ে দিয়ে কষিয়ে একটা চুমু খেলো ওর চোয়ালে। রুমাইশা সাফওয়ান হাতখানা একটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে কটপটে রাগ দেখে বলে উঠল, আপনার আর দরদ দেখাতে হবে না, বেইমানের বেইমান। রুমাইশা কথা শুনে আবারও জঙ্গল কাঁপিয়ে হাসল সাফওয়ান। নদীর ধারে নিয়ে গিয়ে নদী থেকে কিছুটা ভেতরে
হাঁটু পানিতে নেমে লিন্ডাকে গরম পানি আর সাবান দিয়ে আচ্ছা মতো ঘষছে সাফন আর জোনাস। রুমা সে দূরে বসে বসে ওদেরকে দেখছে। ওর হাতে একটা পেয়ারা, সেটাকে কুটকুট করে কামড়ে কামড়ে খাচ্ছে। পেটে দুষ্টু দুইটা খাবার না পেলে বিদ্রোহ শুরু করে, তাই বাধ্য হয়ে ওকে বেশিরভাগ সময় খাওয়ার তালেই থাকতে হয়। দূর থেকে কন্ট্রাকশনের সাউন্ড ভেসে আসছে থেকে থেকে। সাফনের বাসার কাজ চলছে সেখানে। মাটির উপর বাসা আর মাটির নিচে ল্যাবের কাজ। রিমু প্রেগনেন্টে থাকার কারণে ওই অতিরিক্ত শব্দযুক্ত এরিয়া থেকে ওকে নিয়ে থাকছে অন্য জায়গায় সাফন। কন্ট্রাকশনের সাউন্ডে যেখানে পৌঁছায় না সেরকমের একটা জায়গায় নিজেদের জন্য ছোট্ট একটা কুঁড়ে ঘরের ব্যবস্থা করে নিয়েছে ও আপাতত। সময় পেলেই কন্ট্রাকশন সাইডে গিয়ে সেখানে দেখাশোনা করে সাফন, আর বাকি সময়টা জোনাস, রবার্ট বা অন্য কেউ থাকে সেখানে মাঝে মধ্যেই। মেয়েদের কোনো সন্ধান পাওয়া গেছে জোনাস? লিন্ডার গায়ে শক্ত করে সাবান পানি দিয়ে ঘষা দিতে দিতে সাফন শুধরালো জোনাসকে। রিমুকে সারাক্ষণ এখানে একা একা থাকতে হয়। সাফন যে থাকে না সেটা নয়, কিন্তু সাফন যে টাইম টু টাইম থাকতে পারে না রুমাইশার সাথে। যেই টাইমটা সাফন ওর সাথে থাকে না সেই টাইমটুকুতে রুমাইশাকে একা একা থাকতে হয়। আর তাছাড়া এমন কিছু কাজ থাকে যা পুরুষ মানুষ দ্বারা হয়ে ওঠে না। একটা মেয়ে থাকলে সে সমস্ত সমস্যাগুলো সমাধান হতো। না রে ভাই, সেরকম কাউকে পাচ্ছি না। আর তাছাড়া এই দুর্গম জঙ্গলের ভেতর কেউ আসতে চাইবে না কখনোই, সেটাও নিজের পরিবার থেকে সারা জীবনের জন্য পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে। তবে আমি চেষ্টা করছি, কাউকে পাওয়া যায় কিনা দেখি, তুই চিন্তা করিস না। সাফওয়ানকে আশ্বাস দিয়ে বলল জোনাস। জোনাসের কথায় সামান্য মাথা নাড়ালো সাফওয়ান। চোখজোড়া ওদের থেকে বেশ খানিকটা দূরত্বে আরাম কেদারে বসে থাকা রুমাশার দিকে। হাতে পেয়ারাটা শেষের পথে, এক্ষুনি আরও একটা পেয়ারা চাইবে ওর ফ্লাপি বউটা। সন্ধ্যা পার হয়ে রাতের দিকে এগোচ্ছে। নিজেদের কুটির পাশে থাকা একটা বড়সড় গাছের নিচে পাটি বিছিয়ে একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে সেখানে থাকা একটা গাছের গায়ে পিঠ ঠেকিয়ে বসে আছে সাফওয়ান। ওর কোলের ভেতর ওর বুকের পিঠ ঠেকিয়ে পা দুটো টান টান করে দিয়ে পেটটা আলগা করে বসে আছে রুমাইশা। হাতে এখন ওর আপেল, সেটা ছোট্ট ছোট্ট করে কামড় দিয়ে সাবার করছে ও। সাফওয়ান ওর দু হাতে একটু একটু করে সানফ্লাওয়ার অয়েল নিয়ে সেটা হাতে সামান্য ঘষে নিয়ে রিমুর বেলি বামসে ম্যাসাজ করে দিচ্ছে আলতো করে। বাচ্চাগুলো আজকাল খুব নড়াচড়া করছে। ডাক্তার ডেলিভারি ডেট দিয়েছে আগামী মাসে। সারাক্ষণ আল্লাহর কাছে দোয়া করে সাফওয়ান, বাচ্চাগুলো যেন ভালোই ভালো হয়ে যায়, ওর রুমুকে যেন কোনো বিপদে না পড়তে হয়। যে দখল গেছে ওর ওপর দিয়ে। রুমাইশা সাফওয়ানের বুকে হেলান দিয়ে বসে লিন্ডাকে দেখছিল। বিশাল শরীরটা নিয়ে ও ওদের থেকে কিছুটা দূরে শুয়ে আছে। জেগে আছে কিনা বোঝা যাচ্ছে না, হয়তো জেগে আছে। একটু আগে লেজ নাড়াচ্ছিল ও। রুমাইশা হঠাৎ করে বলে উঠল, আজকাল লিন্ডার আচরণ কেমন যেন অদ্ভুত ঠেকছে আমার কাছে, জানো। মাঝে মাঝে ও কেমন যেন ভাইব্রেট করে অদ্ভুতভাবে, মাটিতে সামান্য কাঁপিয়ে তোলে। ভালোভাবে খেয়াল না করলে যদিও কাঁপুনিটা টের পাওয়া যায় না, কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করেছি। কি হচ্ছে ওর বলো তো? রুমাশার কথায় সাফওয়ান ঠোঁট টিপে হাসলো, তারপর বলল, উনি মিটিং করার জন্য সিগন্যাল দিচ্ছেন। ওনাদের এখন মিটিংয়ের সিজন চলছে। উনি এখন ফেরোমন নির্গণ করবেন এবং ভাইব্রেট করে আশেপাশে সিগন্যাল প্রেরণ করবেন। ওনার সিগন্যাল পেয়ে ওনার পেসিসিভ এর মেল পাইথনরা বুঝে যাবেন যে এখানে একটা সুন্দরী রমণী থাকে এবং তারা সাড়া দিবেন ওনার সাথে মিটিং করার জন্য, বুঝেছ? সাফওয়ানের উত্তরে রিমু অবাক হলো কিঞ্চিত, সেই সাথে ওর হাসিও পেল। ওদের লিন্ডা এখন তবে পূর্ণবয়স্ক হয়েছে পুরোপুরি। মিটিংয়ের জন্য সিগন্যাল দেওয়া শুরু করেছে। এইবার যদি এমন একটা দানব সাইজের মেল পাইথন এসে লিন্ডার সাথে ফিজিক্যাল অ্যাটাচ হয় তবে তো এখানে ভূমিকম্প হয়ে যাবে। রিমু শব্দ করে হাসলো এবার। সাফওয়ান রিমুর হাসি শুনে আবারও বলল, এটাকে কিছুদিনের জন্য আমাদের থেকে দূরে রাখতে হবে, কিন্তু ও আজকাল তোমার খুব ভক্ত হয়েছে, তোমাকে ছাড়া কোথাও যেতেই চায় না। শিকার ধরতেও বেশি দূরে যাচ্ছে না। শিকার না পেলে ফিরে চলে আসে, তবু দূরে যাচ্ছে না। ওর কোনো একটা ব্যবস্থা করতে হবে শীঘ্রই, নইলে মিন টাইমে আমাদের ও আর ওর লাভার মিলে পিষে দিতে পারে, বলা যায় না। সাফওয়ানের কথা শুনে খিলখিল করে হাসল রিমু।
লিন্ডাটাও তবে বেবি হবে অনেকগুলো। একটা মেল পাইথনকে এবার অ্যাট্রাক্ট করতে পারলেই হলো। হায়রে, এতগুলো সাপের বেবি ওর পাশে কিলবিল করে বেড়াবে, কী যে হবে। আর সেগুলো যদি বড় হয়ে মায়ের সাইজ পায় তবে তো আর দেখাই যাবে। এই জঙ্গলটা ওদের দিয়ে ভরে গেছে। অ্যামাজনটা জুড়ে শুধু লিন্ডার গোষ্ঠী বসবাস করবে। আবারও নীরবতা নেমে এলো ওদের মাঝে। সাফওয়ান একাগ্রচিত্তে রিমুর পেটে তেল মালিশ চালিয়ে চলেছে, আর রিমু চুপচাপ সাফওয়ানের কাঁধের নিচের অংশে মাথা টেকে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে আছে থালার মতো চাঁদ উঠেছে, পরিষ্কার আকাশে তারাগুলো ঝিকিঝিকি করছে। বাড়ির কথা মনে পড়েছে ওর। কতগুলো দিন বাবা মাকে দেখে না। রাফসান, সাফিন, ফুপি, ফুপ্পা, কারো কোনো খবর জানায় নাই। তারা কি করছে, কেমন আছে, কিভাবে আছে, এসব ভাবলেই কান্না পায় ওর। বাড়ির কথা ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রুমাইশা। ওকে বড় করে শ্বাস ফেলতে দেখে ভরকে গেল সাফওয়ান। অস্থির ভঙ্গিতে বলল, কি হচ্ছে রিমু, কষ্ট হচ্ছে তোমার? আমি কি জোরে দিয়ে ফেলেছি? সাফওয়ানের এমন অস্থিরতা দেখে মৃদু হাসল রুমাইশা। তারপর সাফওয়ানের ঘাড়ে মাথা ঠেকিয়ে থুতনি উঁচু করে দেখল সাফওয়ানকে। সাফওয়ানের চোখে মুখে উৎকণ্ঠ। রিমুর কোনো কষ্ট হচ্ছে কি না সেটা জানার জন্য ব্যাকুল হয়ে আছে ওর চোখ জোড়া। রুমাইশা মুখে হাসির রেখা ফুটিয়ে মৃদু স্বরে বলল, না, কষ্ট হচ্ছে না, চিন্তা করো না, আমি ঠিক আছি। তবুও যেন আশ্বস্ত হতে পারল না সাফওয়ান। এবার খুব স্তন্যপানে একেবারে আলতো হাতে রিমুর পেটটায় তেল মালিশ করতে শুরু করলো। রুমাইশার কাণ্ড কারখানা দেখে হাসল মৃদু। সাফওয়ান এবার তেল মালিশ তো করছে না, শুধু হাত বুলে দিচ্ছে আলতো করে। এই লোকটা এত কেয়ারিং কিভাবে হয়েছে তা মাথায় আসে না ওর। রিমু কখনো বুঝতে পারেনি সাফওয়ান এতটা কেয়ারিং হবে। রিমুর কখন কী লাগবে না লাগবে সেটা রিমুর আগে যেন সাফওয়ান বুঝে যায়। কিভাবে এত কিছু মেনটেন করে সেটা রিমু বুঝে উঠতে পারে না। ও তো নিজেও নিজের শরীরকে এতটা মেনটেন করতে পারে না যতটা সাফওয়ান করে। এমন সময় আচমকাই সাফওয়ান নেমে যাওয়া গলায় অপরাধী সুরে বলে ওঠে, আমি তোমার ঠিকঠাকভাবে খেয়াল রাখতে পারছি না বলো। আজ মা বা মামি থাকলে কত ভালো হতো, তারা তোমার কত খেয়াল রাখতো। সাফওয়ানের মুখে এমন কথা শুনে রুমি উঠে বসলো সাফওয়ানের কোল থেকে। তারপর সাফওয়ানের মুখোমুখি ফিরে ওর মুখখানা নিজের ছোট্ট হাতের ভেতর নিয়ে অকুল কণ্ঠে বলে উঠল, এমন কথা কখনোই বলো না সাফওয়ান। তুমি কি করছো, কতখানি করছো তা তুমি নিজেও জানো না। তুমি আমার জন্য যা করছো, যতটা খেয়াল রাখছো, আমার মনে হয় না এই পৃথিবীতে কোনো স্বামী তার স্ত্রী এতটা খেয়াল রাখতে পারে। মা বা ফুপ্পি এতটা করতেন না কখনোই। তোমাকে স্বামী হিসাবে পেয়ে আমি যে কতটা ভাগ্যবতী তা তুমি যদি জানতে তাহলে এই কথা কখনোই বলতে না। তুমি ছাড়া আমার এমন খেয়াল আর কখনোই কেউ রাখতে পারতো না সাফওয়ান, কেউ না। সাফওয়ানের চোখ জোড়া রিমুর এই অল্প আদর আর অল্প কথাতেই ঝলঝল করে উঠল। এই মেয়েটার ভালো থাকার একমাত্র কারণ। জীবনে সব সমস্যা ওর এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে শেষ হয়ে যায়। এই মেয়েটাকে একটু ভালোভাবে রাখার জন্য ওর চেষ্টার শেষ নেই। তবু যেন মনে হয় ও ওর রিমুকে ভালো রাখতে পারছে না, কোথাও যেন একটা ত্রুটি থেকে যাচ্ছে। সাফওয়ানের চোখে পানির আভাস পাওয়ার মাত্রই রিমু সাফওয়ানের মুখখানা টেনে নিয়ে শব্দ করে চুমু খেলো ওর কপালে। তারপর হুমড়িয়ে দখল করে নিল সাফওয়ানের চওড়া বুকখানা। ভিজে উঠল ওর চোখ জোড়াও। সাফওয়ান নিজেও রিমুকে দুহাতে আগলে নিয়ে নিজের সাথে জড়িয়ে নিল শক্ত করে। এই কপাত কপাতে জোড়ায় স্নিগ্ধ ভালোবাসা দেখে চারটাও যেন পুলকিত হয়ে উঠল। নিজের স্নিগ্ধ আলোক রোশনি স্নিগ্ধতা আরও বাড়িয়ে দিল যেন। জঙ্গলের গাছগুলো স্নিগ্ধ, শীতল বাতাস বয়ে গিয়েছে শনশন শব্দ তুলে জানান দিতে থাকলো, আমাদের ছায়াতলেও এখন ভালোবাসি হয়। সারপ্রাইজ পর্ব দ্বিতীয় অংশ। অ্যামাজনে নিজেদের ছোট্ট কুটিরটির সামনে খোলা জায়গায় অস্থির চিত্তে পায়চারি করে যাচ্ছে সাফওয়ান। চেহারা জুড়ে ওর প্রচণ্ড উদ্বেগ। রিমোট ডেলিভারি পেইন উঠেছে হঠাৎ করেই। ডাক্তার ডেলিভারি ডেট দিয়েছিল আগামী মাসের 25 তারিখে, কিন্তু আজ এই মাসের সবেমাত্র 16 তারিখ। কিন্তু হঠাৎ করে ডেলিভারি পেইন উঠেছে ওর। এতটাই ভয়াবহ পেইন যে এখন অ্যামাজনের ভেতর থেকে হসপিটালে পর্যন্ত যাওয়ার মতো সময় ওদের কোনোভাবেই হবে না। সময় মতো সেখানে না পৌঁছাতে পারলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। রিমু ওদের কুটিরের কামরার ভেতরে।
প্রচণ্ড যন্ত্রণায় আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে চলেছে ও। ওর প্রতিটা চিৎকার সাফওয়ানের বুকের ভেতর এসে আঘাত করেছে যেন। পায়চারি থামিয়ে অসহায় চোখে ও তাকিয়ে রইল কুটিরের দরজার দিকে। ওর পাশে দাঁড়িয়ে কাজে ব্যস্ত এক শ্যামরঙা দীর্ঘকায় সুপুরুষ। সাফওয়ানের দেখেও প্রায় 1 ফিটই বেশি উচ্চতার ব্যক্তিটি তার দীর্ঘ হাতে কিছু পরিষ্কার শুকনো পোশাক ছিঁড়ে তৈরি করছে ন্যাপকিন। তখন ভেতর থেকে হন্তদন্ত পায়ে বেরিয়ে এলো সাদা রঙের চিকচিকে চুলের একটা ধবধবে মেয়ে। তার ঋণঋণে তীক্ষ্ণ কণ্ঠে সে সাফওয়ানের পাশে দাঁড়ানো ব্যক্তিটাকে উদ্দেশ্য করে ব্যস্ত গলায় বলে উঠল, মিরি, ন্যাপকিন তৈরি হয়েছে? মীর নামক লোকটি তড়িতে মাথা নেড়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সদ্য তৈরিকৃত ন্যাপকিনগুলো দিল মেয়েটির হাতে। মেয়েটি সেগুলো হাতে নিয়ে সাফওয়ানদের কুটিরে অদূরে থাকা চুলোর কাছে দণ্ডায়মান অন্য একটি তরুণ ছেলের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে শুধালো, কোকো, পানি গরম কত দূর? এই তো হয়ে গেছে আম্মা, আপনি ভেতরে যান, গরম হয়ে গেলেই আমি নিয়ে যাব আপনার কাছে। কোকো নামক ছেলেটার কথা শোনা মাত্রই শুভ্র চুলের মেয়েটা ঘুরে আবার ওই দ্রুত পায়ে চলে গেল ভেতরে রুমাইশের কাছে। রুমাইশা আশোয়া হয়ে বসে আছে কুটির ভেতরে বিছানায়। মুখে ওর কঠিন যন্ত্রণার চাপে স্পষ্ট। জোরে শ্বাস ফেলছে, দাঁতে দাঁত চেপে সহ্য করার চেষ্টা করে চলেছে এই তীব্র যন্ত্রণা। শুভ্র চুলের মেয়েটা দ্রুত পায়ে রুমাইশার কাছে এগিয়ে এসে বসলো ওর পাশে। শক্ত করে রুমাইশার হাতখানা ধরে ওর কপালে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে কণ্ঠে বলে উঠল, রিমো, জোরে শ্বাস নাও, ভয় পেও না, আমি তোমার পাশে আছি, ভয় পেলে চলবে না, তোমাকে শক্ত হতে হবে, ঠিক আছে? রুমাইশা এক পলক মেয়েটির দিকে তাকিয়ে বন্ধ করে নিল চোখ জোড়া। তীব্র যন্ত্রণায় ভেতরের শুভ্র চুলের মেয়েটির কণ্ঠস্বরে ভরসা অনুভব করল ও। এমন সময় বাইরে থেকে শোনা গেল কোকোর কণ্ঠস্বর। উচ্চস্বর সে মেয়েটিকে উদ্দেশ্য করে বলে উঠল, আম্মা, পানি গরম হয়ে গেছে, নিয়ে যান। মেয়েটি তখনই ব্যস্ত পায়ে বের হয়ে এলো কামরা থেকে। কোকোর হাত থেকে পানিটা তড়িঘড়ি নিয়ে আবারও মুহূর্তে ঢুকে গেল কামরার ভেতর। বাইরে থেকে মীর উচ্চস্বরে বলে উঠল, কিছু লাগলে সাড়া দিয়ে শিনু, আমি বাইরেই আছি। ভেতরে রুমেশের চিৎকার শুনতে শুনতে দিশেহারা হয়ে উঠল সাফওয়ান। ওর চোখ জুড়ে ছেয়ে আছে ভয় আর উদ্বিগ্ন। অসহায়ের ন্যায় বুড়ো তুলে ও মীরের দিকে তাকিয়ে বলল, আমি কি করব ভাইজান? মীর সাফওয়ানের দিকে এক পলক তাকিয়ে ভরসায় হাতে রাখল ওর কাঁধে। তারপর দীর্ঘ গলায় বলে উঠল, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, কিছু করার প্রয়োজন নেই তোমার, শান্ত থাকো সাফওয়ান, ভয় পেও না, তোমার নিশোপা সব সামলে নেবে। সাফওয়ান শ্বাস ছাড়ল জোরে, আকাশের দিকে মুখ তুলে চেয়ে আতঙ্কিত চোখ জোড়া বন্ধ করে নিয়ে আল্লাহর কাছে ভরসা ও দোয়া চাইল। ঠোঁট জোড়া কেঁপে উঠল ওর। ওর রিমুর কিছু হয়ে গেলে সব শেষ হয়ে যাবে ওর। কামরার ভেতরে বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকা রিমু ব্যথার তীব্রতায় চোখ মুখ খিচে নিচ্ছে। ক্রমে ক্রমে করুণ হয়ে উঠছে ওর কণ্ঠস্বর। মীরের শিনু সম্বোধন করা আনাবিয়া নামের মেয়েটি তখন ব্যস্ত নিজের কাজে। ঢোক গেলে সে রুমাসের দিকে তাকিয়ে জোর গলায় বলল, রিমু, তুমি পারবে, প্রায় হয়ে এসেছে, আর একবার চেষ্টা করো, পুশ করার, শরীরের সমস্ত শক্তি দিয়ে পুশ করো রিমু, পুশ করো। রুমাসে শ্বাস নিল জোরে, আর তারপর দাঁতে দাঁত চিপে চিৎকার করে উঠে শরীরের শেষ শক্তি দিয়ে জোর করে চাপ দিল ও। আর ঠিক সেই মুহূর্তে দুটি ছোট্ট মিষ্টি কান্নার শব্দ ভেসে এলো। সুরের মূর্ছনার ন্যায় সেটা ধ্বনিত হতে লাগলো ওদের কুটিরের ছোট্ট কামরাটা জুড়ে। আনাবিয়া সাফওয়ানের সদ্য ভূমিষ্ঠ হওয়া দুটি সন্তান নিজের রক্তাক্ত দুহাতে ধরে উঁচু করে রুমসের দিকে ফিরিয়ে ধরল। ঠোঁটে জোড়া প্রসারিত করে উচ্ছ্বসিত কণ্ঠে ও বলে উঠল, রিমু দেখো, তোমার দুটো ছেলে। রুমাইশা মুখ দিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে ক্লান্ত চোখে তাকিয়ে দেখল ওর ছেলে দুটোকে। সমানে গগন ফাটানো চিৎকার দিয়ে কেঁদে চলেছে তারা। রুমাইশার চোখ জোড়া ভেঙে আসতে চাইল ক্লান্তিতে। বাইরে দাঁড়ানো সাফওয়ান বাচ্চাদের কান্নার শব্দ শোনা মাত্রই চমকে উঠল। চোখে তো একবার পাশে দাঁড়ানো মেয়ের দিকে তাকিয়ে ও আবারও তাকালো কামরার দরজার দিকে। উত্তেজনায় বুকের ভেতর ধুকধুক করছে ওর। মিরুর কাছে এসে ওর পিঠে একটা চাপড় দিয়ে দুহাতে ওর বাহুদয় ধরে দলাই মশাই করে দিয়ে বলে উঠল, কংগ্রাচুলেশন শালা। সাফওয়ান স্বস্তির শ্বাস ফেলে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে রইল দরজার দিকে। অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলো ওর শিনোপার ডাকের। ছোট্ট শরীর দুটি পরিষ্কার করতে করতে আনাবিয়া রুমসার ক্লান্ত চেহারার দিকে তাকিয়ে মৃদু সুরে বলে উঠল,
আজ তুমি তোমার জীবনের সবথেকে বড়, সবথেকে সুন্দর উপহারটি পেয়ে গেছো রিমু। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে ডেলিভারি টাইমে কোনো কমপ্লিকেশন হয়নি। তুমি অনেক সাহসী রিমু। তুমি একটুও নার্ভাস হওনি, শক্তি হারাওনি। আনাবিয়ার কথা শুনে রুমাশা ক্লান্ত চোখে মৃদু হাসল। আনাবিয়ার বাচ্চাগুলোকে পরিষ্কার করে বিছানার পাশে রাখা সাফওয়ানের এনে রাখা দোলনাতে শুইয়ে দিয়ে রুমাশার কাছে গিয়ে খুলে দিল ওর গায়ের রক্তমাখা পোশাকগুলো। তারপর বাচ্চাগুলোকে নিয়ে উবর করে রাখলো রুমাশার উন্মুক্ত বক্ষের উপর। বলল, ওরা এখানেই থাকুক। জন্মের পর বাচ্চাকে মায়ের সাথে স্কিন টু স্কিন রাখলে বাচ্চাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, আর ওরাও শান্ত থাকে। রুমাশা তাকিয়ে দেখল ওর বুকের ওপর থাকা এই ছোট্ট ছোট্ট দুইটা বিড়াল ছানার ন্যায় শরীরের দিকে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে ও আজ এই মুহূর্ত থেকে মা হয়ে গেছে। চোখ জোড়া ভিজে এলো রুমাইশার। মুহূর্তেও ভুলে গেল একটু আগে হওয়া প্রাণ ছিঁড়ে যাওয়া তীব্র যন্ত্রণার কথা। সুখ সুখ অনুভূতিগুলো ভরে গেল ওর ছোট্ট বুকটায়। তৃপ্তি নিয়ে তাকিয়ে রইল ওর বুকের ওপর থাকা ওর এই ছোট্ট দুইটা সন্তানের দিকে। এই মুহূর্তে ওর মনে হলো ওর সমস্ত অস্বস্তি এক নিমেষে কেটে গেছে, আর ওর নিজের অস্তিত্ব এই দুইটা ছোট প্রাণে পূর্ণ হয়ে গেছে। বুকের ভেতরটা ছেয়ে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। আনাবিয়া রিমোর কপালে একটা আদরে হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, তুমি এখানে একটু একা একা থাকো, আমি এখনই আসছি। বলে কামরা থেকে বেরিয়ে এলো ও। দরজা ঠেলে বাইরে বেরিয়ে এসে কুটিরে অদূরে দাঁড়ানো সাফওয়ানের দিকে তাকিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে উচ্চস্বরে বলে উঠল, ব্রো, তোর দুইটা ছেলে হয়েছে? অনাবিয়ার হাসি আর কথার স্বস্তির শ্বাস ফেলল সাফওয়ান। ওই দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আমার রিমু কেমন আছে শিউনোপা? আমি কি এখন ভেতরে যেতে পারবো? রিমু ভালো আছে, নো কমপ্লিকেশন। ভেতরের অবস্থা করুন, পরে যাস, অপেক্ষা কর। বলে আনাবিয়া ভেতরের রক্ত আর নোংরা সব বস্তুগুলো পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবার চলে গেল ভেতরে। মীর উৎকণ্ঠের পরিপূর্ণ অধৈর্য সাফওয়ানের এক হাতে টেনে নিয়ে এসে বসালো কুটির অদরে উঁচু উঁচু ঘাসে জমে থাকা মাটির ওপর। সাফওয়ানের পিঠে চাপড় দিয়ে বলে উঠল, শান্ত হও সাফওয়ান, ভেতরের অবস্থা ঠিকঠাক হলেই তোমার বউ বাচ্চাকে দেখতে পারবে, উতলা হয়েও না। সাফওয়ান মেরে দেখে এক পলক তাকিয়ে জিভ দিয়ে নিজের শুষ্ক ঠোঁটঝোড়া ভিজে জড়ানো গলায় বলে উঠল, প্রচুর নার্ভাস লাগছে আমার ভাইজান। আমি এরকম ছোট্ট বাচ্চা ছুঁয়েও দেখিনি কোনো দিন। শেষবার যে বাচ্চাকে ছুঁয়েছিলাম সেটা আমার বউ। বাচ্চা কোলে নেওয়ার কোনো অভিজ্ঞতা নেই আমার। আমি কি করব কিছু বুঝছি না। চিন্তা করো না সাফওয়ান, আমার শিনু যতদিন এখানে আছে ততদিন ওই সামলে নিতে পারবে সব। ছোট বাচ্চা ওর ভীষণ প্রিয়, আর ততদিন তুমিও শিখে যাবে। আমার শিনুকে তো বলতে গেলে আমি একা হাতে মানুষ করেছি, কোনো অভিজ্ঞতা ছাড়াই। এমনকি ওর মায়ের পেট থেকে ওকে আমি নিজের হাতে বের করেছিলাম, উইদাউট এনি সিঙ্গেল এক্সপিরিয়েন্স। মীরের কথা শুনে সাফওয়ান চমকে তাকালো ওর দিকে, অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, সিরিয়াসলি? মীর ওর চোখের দিকে তাকিয়ে হেসে উঠল, বলল, সিরিয়াস। শিনুপা যখন হয়েছে তখন তোমার বয়স কত ছিল? 130 প্রায়। আর শিনুপাকে তুমি বিয়ে করেছো কখন? আমরা যখন বিয়ে করেছি তখন শিনুর বয়স ছিল 19। মীরের কথা ওর দিকে তীর্যক চোখে তাকালো সাফওয়ান। ভর্সনা কণ্ঠে বলে উঠল, ছি ছি, তোমার সাইজ দেখেছো? আমার ছোট্ট বোনটাকে কি কষ্টই না দিয়েছে তুমি। শালা, তোর বাচ্চা হয়েছে তুই সেই চিন্তা কর। আমার শিনুকে আমি কি করলাম না করলাম সেটা তোর চিন্তা করা লাগবে না। সাফওয়ান মুখ ফিরিয়ে নিল মীরের দিক থেকে। মীর বিড়বিড় করে বলে উঠল, হয়েছে দুদিনের পরিচয়, তাতেই বোনের জন্য দরদ উতলে পড়ছে। শালা একেবারে দরদ দেখে সব উল্টে দিচ্ছে। কিছু সময় পর আনাবিয়া কুটিরের দরজা দিয়ে মুখ বাড়িয়ে ডেকে উঠল, ব্রো, তুই এবার আসতে পারিস এখানে। মীর, তুমিও আসতে পারো। বলে আবার ভেতরে ঢুকে গেল ও। মীর সাফওয়ানের পিঠে চাপড় মেরে বলে উঠল, চল দেখে আসি কি কর্মসাধন করেছিস তুই। মীরের কথায় প্রসারিত হলো সাফওয়ানের ঠোঁটজোড়া। বসা থেকে উঠে দ্রুত পায়ে ওরা এগোলো কুটিরের দিকে। কামরায় ঢুকে আগে রুমসার দিকে ছুটে গেল সাফওয়ান। বিছানায় রিমুর পাশে স্তর্ণপণে বসে রিমুর হাত জোড়া নিজের হাতের ভেতর নিয়ে স্নেহপূর্ণ কণ্ঠে শুধালো, তুমি ঠিক আছো রিমু? ওর প্রশ্নের উত্তরে রুমসা মৃদু হাসি দিয়ে ওপর নিচে মাথা নেড়ে বলল, আমি ঠিক আছি সাফওয়ান, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চাদেরকে দেখো।
অনাবিয়া দোলনার ভেতর থেকে বাচ্চা দুটোকে দু হাতে উঠিয়ে নিয়ে এসে দাঁড়ালো সাফওয়ানের কাছে। ঝকঝকে ফকফকে নরম তোয়ালেতে মোড়ানো বাচ্চা দুটোকে অনাবিয়া এগিয়ে ধরল সাফওয়ানের সামনে। ইশারায় কোলে নিতে বলল। সাফওয়ান অনাবিয়ার কোলে থাকা বাচ্চা দুটোর দিকে তাকিয়ে নির্বাক হয়ে গেল। এত ছোট্ট ছোট্ট বাচ্চাকে ও কিভাবে কোলে নিবে ভেবে পেল না। এদিকে ওদেরকে কোলে নেওয়ার জন্য প্রাণটা বের হয়ে যাচ্ছে ওর। সাফওয়ানের এমন নার্ভাস দেখে অনাবিয়া হাত বাড়িয়ে সাফওয়ানের কোলে তুলে দিল একটি বাচ্চাকে। কিন্তু বাচ্চাটিকে কোলে নিতে গিয়ে ধুক ধুক করে উঠল সাফওয়ানের বুক। কপালে জমে উঠল ঘাম, হাতগুলো কাঁপতে শুরু করলো। ওর এমন অবস্থা দেখে অনাবিয়া মৃদু হেসে বলে উঠল, ভয় পাস না বুড়ো, তোরই বাচ্চা, সাবধানে ধরবি, আলতো করে এভাবে। অনাবিয়া দেখিয়ে দিল ওকে বাচ্চা কিভাবে ধরতে হয়। তারপর বাচ্চাটিকে তুলে দিল সাফওয়ানের হাতে। সাফওয়ান আলতো সাবধানে হাতে কোলে নিল ওর ছেলেটাকে। অনাবিয়া অন্য বাচ্চাটাকেও আলতো করে দিয়ে দিল ওর অন্য কোলে। সাফওয়ান পূর্ণ মুগ্ধ দৃষ্টিতে তাকালো ওর বাচ্চা দুটো তুলতুলে মুখের দিকে। ছোট্ট মুখজোড়া যেন ফুলের মতো নরম, চোখজোড়া বন্ধ। সাফওয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাচ্চা দুটোর দিকে। ওর বুকের ভেতর তৈরি হলো এক অদ্ভুত শীতল শান্তি আর তীব্র উত্তেজনা মিশ্রিত অনুভূতি। ঠোঁট কেঁপে উঠল ওর, গলা আটকে আসতে চাইছে। চোখে তো একবার রুমুসের দিকে তাকিয়ে জড়ানো গলায় ও বলে উঠল, এরা কত ছোট, কত কোমল, এরা এরা আমার সন্তান। রুমেশা সাফওয়ানের এমন চেহারা দেখে মৃদু হাসল। অদ্ভুত ভালোবাসা আর ভালো লাগা ছেয়ে গেল ওর বুকে। হাত বাড়িয়ে সাফওয়ানের চোয়াল স্পর্শ করে ক্লান্ত গলায় ও বলে উঠল, হ্যাঁ, এরা আমাদের ছেলে। সাফওয়ানের চোখে পানি চলে এলো। অবাক্ত আনন্দে পূর্ণ হয়ে গেল ওর হৃদয়। এই মুহূর্তে ও বুঝতে পারল সে এখন আর শুধু একজন পুরুষ, একজন স্বামী নেই, সে একজন বাবা, একজন রক্ষক। সাফওয়ান তাকালো আবারও ওর ছেলে দুটোর দিকে। চোখ থেকে টুপ টুপ করে ঝরে পড়ল দুফোঁটা সুখের জল। দুই ছেলের কপাল আলতো করে চুমু খেলো ও তারপর বলে উঠল, সৃষ্টিকর্তা আমার এত সুন্দর, এত নিখুঁত দুইটা হীরের টুকরা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কুল্লি হাল। তোমাদের জন্য আমি সব কিছু করবো, সব কিছু। তোমাদের দুজনের আমার পৃথিবী হয়ে থাকবে। আমার জীবনে দ্বিতীয় অমূল্য উপহার তোমরা। প্রথমটা তোমাদের মা, যাকে সৃষ্টিকর্তা শুধুমাত্র আমার শান্তির জন্য সৃষ্টি করেছেন। শেষাক্ত কথাটা বলে সাফওয়ান তাকালো রিমুর দিকে। রিমু চোখ জোড়া ভরে উঠল তৃপ্তিতে। স্বামী সন্তান ওর নারী জীবন যেন আজ পরিপূর্ণ হয়ে গেল। মীর দরজায় দাঁড়িয়ে দেখছে ওদের। ওর মুখে ফুটে উঠল এক আশ্চর্য মৃদু হাসি। আনাবিয়া সাফওয়ানের পেছন থেকে সরে এসে দাঁড়ালো মীরের কাছে। মাথাটা মীরের বাহুতে বিশ্রাম দিয়ে ও সাফওয়ান আর রিমুর দিকে তাকিয়ে বলে উঠল, মাশাআল্লাহ। মীর আলতো করে চুমু খেল ওর চুলের ওপর। নরম সুরে বলল, গোসল দিয়ে পরিষ্কার হয়ে নাও, তোমার পোশাকে রক্ত লেগে আছে। আমাদেরও একদিন বাচ্চা হবে বলো। মুখ উঁচু করে মীর দিকে বুড়ো কুচকে তাকিয়ে উৎসাহিত চোখে বলল ও। মীর আলতো হেসে ওর চোয়াল টিপে দিয়ে বলে উঠল, আল্লাহ চাইলে সব কিছু হবে শিনু, তুমি নিজেই তো এখনো বাচ্চা। তোমাকে কোলে এখনো আমাকে নিয়ে ঘুরতে হয়, আর তোমার কোলে এখন বাচ্চা তুলে দিয়ে মরবো নাকি আমি? শিনুর হাসি হাসি মুখটা বেচার হয়ে গেল মুহূর্তেই। মীরের বাহুতে ছোট ছোট কিল ঘুষির বন্যা বইয়ে দিল মুহূর্তের মধ্যে। মীরের কোমর উঁচু করে ওকে টেনে নিয়ে চলে গেল বাইরে নদীর দিকে। এটাকে এখন ঘষা মাজা করে গোছল দেওয়াতে হবে। মীর আর অনাবিয়া চলে যেতেই সাফওয়ান বাচ্চাদের হাতে নিয়ে উঠে আলতো করে স্তন্যপনে শুয়ে দিল আবার দোলনাতে। তারপর এসে বিছানায় উঠে শুয়ে পড়ল রিমুর পাশে। রিমুর দিকে ফিরে শুয়ে রিমুর চোয়ালে চুলে নিজের আদরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আল্লাহ তোমাকে দীর্ঘ হাত দিন, আমার বাচ্চাগুলোকে তাদের মায়ের কাছে দীর্ঘদিন রাখুন, আমাকে আমার স্ত্রীর কাছে দীর্ঘদিন রাখুক। মনে মনে আমিন বলে মাথা উঁচু করে রিমুর কপালে শব্দ করে চুমু খেল সাফওয়ান। রুমাসা মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। নিজেকে আজ পরিপূর্ণ লাগছে ওর। আজকের দিনটা এত সুন্দর কেন? অতরে দোলনায় শুয়ে ঘুমাচ্ছে ওর সদ্যজাত দুই সন্তান, আর এখানে ওর পাশে ওর চোখে চোখ রেখে শুয়ে সুখের হাসি মুখে সৃষ্টিকর্তার নিকট ওর দীর্ঘ হাতের জন্য প্রার্থনা করে চলেছে ওর স্বামী, ওর সাফওয়ান। জীবনে এর যে আনন্দের মুহূর্ত আর কি হয়? এর যে তৃপ্তিদায়ক মুহূর্তে আর কোথায়, কোন অবস্থায় থাকতে পারে সে? এর থেকে তৃপ্তি তার কাছে আর কিছুই নেই।
রাত নেমে গেছে জঙ্গলে। কুটিরের বাইরে ছোট করে বনফায়ার তৈরি করা হয়েছে। সেখানে ম্যাটের উপর আশোয়া হয়ে বসে আছে রুমাইশা। ওর পাশেই দোলনায় ঘুমাচ্ছে ওদের দুই সন্তান সাদমান আর শাহমীর। সাদমান নামকরণ করেছে সাফওয়ান, আর শাহমীর নামকরণ করেছে অনাবিয়া। সাদমান শাহমীরের পাশে বসে ওদের খেয়াল রাখছে বিশালদেহী কোকো। বাচ্চা জিনিসটা ওর কাছে ভয়ের। এখন পর্যন্ত সাদমান শাহমীরকে ছোঁয়নি ও। বলে নাকি ভয় করে, যদি এমন বিড়াল বাচ্চার ন্যায় ছোট্ট ছোট্ট বাচ্চা হাতের ফাঁক গলিয়ে পড়ে যায়। কোকোর অন্য পাশে এই দুই পুচকের দিকে অত্যন্ত আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে লিন্ডা। চোখ ওর বিরাট কৌতূহল। এই দুইটা ইঁদুরের বাচ্চা এইখানে কিভাবে কই থেকে টপকালো সেটা ভেবে চলেছে ও। একবার রিমোর দিকে তাকাচ্ছে, তো একবার বাচ্চাগুলোর দিকে। এগিয়ে আসতে চেয়েও আবার পিছিয়ে যাচ্ছে। একটু বেশি এগিয়ে আসলে কোকো ওকে আবারও সরে দিচ্ছে দূরে। যদি ভুলবশত বাচ্চাগুলোকে আঘাত করে বসে ও, তাই পূর্ণ সতর্ক থাকছে কোকো। লিন্ডার পাশে লিন্ডার মেল পার্টনার র্যাভেন নামক একটি বিশাল পাইথন। মাথাটার মীরের কোলে তার তার মাথায় হাত বুলিয়ে চলেছে মীর। বেশ কিছুদিন আগে এই সাপটার সাথে লিন্ডার খাতিল হয়েছে, মিটিংও হয়েছে ওদের। কিছু মাস পরই হয়তো বাচ্চা দেবে লিন্ডা। সাপটার কোনো নাম ছিল না। এখানে আসার পর আনাবিয়া ওর নাম দিয়েছে র্যাভেন। ওদের থেকে কিছুটা দূরে চুলায় রান্না করছে আনাবিয়া আর সাফওয়ান। দুইটা রান্না করা যেমন তেমন হাতাহাতি করে চলেছে। সাফওয়ানের লবণের কৌটা মুখে খুলে আনাবিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, শিনপা, লবণ হয়নি, লবণ দাও। আনাবিয়া ওর মাথায় চটি মেরে বলে উঠল, তুই বেশি বুঝিস, রান্না হয়ে গেলে ঠিক লবণ পাবি, চুপ করে বসে থাক, ফটফট করিস না। সাফওয়ান মুখ বেঁকালো। চুপি চুপি লবণের কৌটো থেকে চামচে করে একটু লবণ উঠিয়ে টুকুস করে ঢেলে দিল তরকারির ভেতর। আনাবিয়া চোখ গরম করে তাকালো ওর দিকে। সাফওয়ান দাঁত কেলালো। আনাবিয়া তেজে গলায় বলে উঠল, আজ যদি তরকারিতে লবণ বেশি হয়েছে না, ওই কৌটোয় যত লবণ আছে সব তোর খাওয়াবো, দেখিস। তোমার মতো তেজিয়ানের সাথে মীর ভাইজান কীভাবে সংসার করে আমি বুঝি না। লবণের কৌটোর মুখ আটকাতে আটকাতে কৌতূহলপূর্ণ কণ্ঠে বলে উঠল সাফওয়ান। আনিবিয়া চামচে করে তরকারি লবণ চেক করতে করতে বলে উঠল, তোর এত বুঝতে হবে না। তোর মতো লবণখোরের কপালে রিমুর মতো একটা ভালো মেয়ে কীভাবে জুটল সেটাও আমি বুঝি না। সাফওয়ান হাসলো অনাবিয়ার কথায়। এই অতি সুন্দরী মেয়েটা কিনা ওই থেকে বয়সে 32 বছরের বড়। সেদিন লিন্ডা আর র্যাভেনের উপর জঙ্গলের ভেতর থেকে হঠাৎ এসে আক্রমণ করে বসা বিশাল বিশাল পাইথনদের হাত থেকে এই মেয়েটি আর তার সাথে মীর নামক ব্যক্তিটি বাঁচিয়েছিল ওদেরকে। সেদিন এরা দুজন সেখানে এসে না পৌঁছালে ওদের যে কী হতো সেটা ভেবে পায় না সাফওয়ান। আর আজ আজ যদি এই মেয়েটা না থাকতো এইখানে, তবে ওর রিমুর কী হতো? ওর রিমুকে নিয়ে কই যেত? রিমুর ওই চিৎকার ও কীভাবে সহ্য করত? ও তো দিশার হয়ে যেত। কৃতজ্ঞতা দৃষ্টিতে ওর ভগ্নিসম অনাবিয়ার দিকে তাকালো সাফওয়ান। অনাবিয়া সাফওয়ানের এমন হঠাৎ নীরবতায় রান্নার দিক থেকে মনোযোগ সরিয়ে তাকালো সাফওয়ানের দিকে। বুড়ো নেচে জিজ্ঞেস করল, কী ব্যাপার বড়? কোনো সমস্যা? ঝগড়া করার নতুনগুলো খুঁজছিস নাকি? সাফওয়ান মৃদু হাসি দিল। গলা খাকারি দিয়ে দুষ্ট চোখে তাকিয়ে বলে উঠল, আর একটু লবণ দিব? অনাবিয়ার খুন্তি নাড়ানো থেমে গেল ওর কথায়। শকুনের দৃষ্টিতে ও সাফওয়ানের দিকে তাকিয়ে লবণের কৌটো ক্ষিপ্ত গতিতে হাতে নিয়ে কৌটোর মুখটা খুলে একটা বিশাল চামচ লবণ নিয়ে সাফওয়ানের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আজ তোকে লবণ খাইয়ে মেরে ফেলবো, দাঁড়া তুই। সাফওয়ান অনাবিয়ার থেকে পালিয়ে যেয়ে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। ম্যাটের ওপর বসা মীর এদের দুজনের উদ্দেশ্য করে উচ্চস্বরে বলে উঠল, রান্না যদি উল্টোপাল্টা হয়েছে তবে তোমাদের দুটোকে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখবো গাছের ডালে। মীরের কথা শুনে মুহূর্তে ঝগড়া থামিয়ে এক দৌড়ে চলে এলো ওরা দুজন। অনাবিয়া তেজি গলায় বলে উঠল, যা রান্না করবো তাই খাবে। হ্যাঁ ঠিক, অনাবিয়ার পাশ থেকে তাল দিয়ে বলে উঠল সাফওয়ান। তারপর আবার দুজন মুখ চেপে হাসাহাসি করতে করতে লেগে গেল রান্নায়। মীর ঘাড় ঘুরে রিমুর দিকে তাকিয়ে বলে উঠল, প্রথম দেখাতে সাফওয়ানকে আমার গম্ভীর মনের মানুষ মনে হয়েছিল, কিন্তু এখন তো দেখি আমার ধারণা পুরোপুরি মিথ্যা। মীরের কথায় হেসে উঠল রিমু। বলল, কি বলবো বলুন ভাইজান, আমি ওকে কখনো কারোর সাথে এমন মিশে দেখিনি। ওর যে মনে মনে এত দুষ্টুমি থাকতে পারে সেটা তো আমি শিনপা না এলে জানতেই পারতাম না।
বোন নেই ওর কোনো, একটা ভাই আছে কিন্তু তার সাথে ওর অনেক দূরত্ব। পরিবারের সবার সাথে ওর প্রচণ্ড দূরত্ব। বিয়ের পর আমার সাথে ওর সবথেকে বেশি সাক্ষাৎ হয়েছে, কিন্তু ও আমার কাছে কখনোই এতটা খোলেনি। সবসময় খুব ঠান্ডা থাকতো ও, হাসতো, কিন্তু এখন এইভাবে যে ওকে হাসতে দেখছি এইভাবে হাসতো না। এতদিনে ও ওর সাথে ভাইব ম্যাচ হবে এমন কাউকে পেয়েছে। খোকো মাঝখান থেকে বলে উঠল, আম্মাও তো এমনই, দুষ্টুমি, শয়তানি, বজ্জাতে তেজ, ছুটে বেড়ানো, প্রাণীদের সাথে ভালোবাসা, সবকিছু সাফওয়ান আঙ্কেলের সাথে ওনার মিলে যায়। সারাদিন জঙ্গলে ছেড়ে দিল তার বিন্দুমাত্র ক্লান্তি আসবে না। দুজনে খুব মিল আছে। দুজনকে দেখলে তো আমি মাঝে মাঝে ভুলেই যাচ্ছি যে এরা দুজন সম্পর্কে আলাদা স্থানের মানুষ। মীর তাকালো রান্নার স্থানের দিকে। সাফওয়ান আর আনাবিয়া আবারও কৌটা নিয়ে টানাটানি করেছে। মীর মনে মনে বলে উঠল, দুইটা হাড়ে বজ্জাত এক জায়গায় জড়ো হয়েছে। রাতের খাবারের পর সাফওয়ান শামিরকে কোলে নিয়ে কৌটোর সামনে খোলা জায়গায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটছে, আর আনাবিয়া হাঁটছে ওর পেছন পেছন। সাদমান ঘুমিয়ে গেছে, কিন্তু এই ব্যাটা এখনও জেগে আছে। রিমু ঘুমাচ্ছে কামরায়। ওর খুব ঘুমের দরকার, কিন্তু শামির বারবার শব্দ করে কেঁদে উঠছে। তাই সাফওয়ান আর আনাবিয়া ওকে নিয়ে ঘুরছে এখানে। শামির শাহমিরের ছোট হাতের ভেতর সাফওয়ানের তর্জনী শক্ত করে শামির ধরে রেখেছে বাবার আঙুল। সাফওয়ান উৎসাহিত কণ্ঠে আনাবিয়াকে ডেকে বলে উঠল, শিনোপা, দেখো ও আমার আঙুল কিভাবে ধরে রেখেছে। হুম, জন্মে দেখি বাবাকে চিনে গেছে, বলে হাসি বিনিময় করল ওরা দুজন। স্বামীর মাঝে মাঝে কেঁদে উঠছে এখনও। একবার ঘুমাচ্ছে তো একবার একবার জেগে উঠছে। সাফওয়ান ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে লাগলো। আনাবিয়া পেছন থেকে এসে বলে উঠল, ওকে আমার কাছে দিয়ে তুই ঘুমো, বাকিটা আমি দেখে নেব। সাফওয়ান আরও কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে স্বামীরকে দিয়ে দিল আনাবিয়ার কোলে। আনাবিয়া ওকে কোলে নিয়ে এগুলো কুটুরে অন্য কোণে বিছানা ঠিক করতে থাকা মীরের দিকে। সাফওয়ান ধীর পায়ে হেঁটে ঢুকলো ওদের ছোট্ট কামরার ভেতর। ঘরের ভেতর নীল রঙা ডিম লাইটের আলোতে চওড়া বিছানায় ঘুমিয়ে থাকা গোলুমলু রুমিকে অপসরার ন্যায় লাগছিল ওর কাছে। ধীরগতিতে বিছানায় উঠে ও শুয়ে পড়ল রুমাইশার পাশে। রুমাইশা তলিয়ে আছে গভীর ঘুমে। নিঃশ্বাসের তালে তালে শরীরটা ওঠানামা করেছে মৃদু গতিতে। সাফওয়ান নিজের শক্ত হাত দিয়ে আলতো করে হাত বুলিয়ে দিল রুমাইশার চুলে। তারপর ওর কপালে আলতো করে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলে উঠল, আমার রিমু, আমার প্রাণের রিমু, আমার ভালোবাসা, আমার 2 সন্তানের জননী, আমার পৃথিবী। আজ তুমি আমার পূর্ণ করে দিয়েছ। আমাকে 2টা অমূল্য রত্নের বাবা বানিয়ে দিয়েছ। তোমাকে আমি ভালোবাসি রিমু, অনেক অনেক ভালোবাসি। এই পৃথিবীর সমান ভালোবাসি। চোখে একরাশ মায়া নিয়ে সাফওয়ান তাকিয়ে রইল রুমাইশার গোলগাল অত্যন্ত মায়াবী মুখপানের দিকে। রিমুর মুখের দিকে তাকিয়ে চোখ যারা ভরে এলো ওর নোনা জলে। মনে পড়ে গেল জীবনের সমস্ত দুর্বিশ্বকর স্মৃতিগুলো। দুজনের সেই প্রেম, বিয়ে, রাগ, অভিমান, বিচ্ছেদ, আবার এক হওয়ার সমস্ত কিছুই এক নিমিষে ভেসে উঠল ওর চোখের সামনে। বৃদ্ধা আঙুল দিয়ে নিচের চোখের কোণাটা মুছে নিয়ে মুখ বাড়িয়ে রুমাইশা কপালে আলতা করে একটা চুমু খেয়ে আবার রুমাইশার দিকে অপলক তাকিয়ে চাপা বেসুরে গলায় গেয়ে উঠল, চাঁদনি রাইতে নদীর ওপারে আকাশ থেকে নামলো পরি।